মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, এখানে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিরা, আপনাদের সবাইকে TV9 বাংলার পক্ষ থেকে স্বাগত জানাই। শুভেন্দুবাবু, আপনি আপনার বিজি শিডিউলের মধ্যে থেকে সময় বার করে আমাদের সাথে আজ TV9 বাংলার রাজবদলের 100 দিনে এসেছেন, এই জন্য আমরা অত্যন্ত বাধিত। আমরা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হলো কোনো সরকারের 100 দিনের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা করতে আসেনি। যদিও শুভজিৎ বলল 100 দিনটা একটা ওয়ান অফ দ্য মাইলস্টোনস, কিন্তু সরকারের ক্ষেত্রে এটা অতটা কিন্তু সিগনিফিক্যান্ট মাইলস্টোন নয়। তবে এটার একটা রেলিভেন্স আছে, আই উইল কাম টু দ্যাট। কিন্তু সর্বোপরি আমার মনে হয় আমরা যেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। পশ্চিম বাংলার নতুন ইতিহাসের একটা অধ্যায় শুরু হয়েছে। ইতিহাস লেখা হয়নি, কিন্তু কলম কাগজ ছুঁয়েছে। এর আগেও বাংলা এরকম একটা সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছিল। সেটা অবশ্য ছিল অবিভক্ত বাংলা, 19 শতক, দেশ পরাধীন, সমাজে বাল্যবিবাহ, সতীদাহ, একদিকে কুসংস্কার, অন্যদিকে নিউ এডুকেশন, মডার্ন এডুকেশন অ্যান্ড সায়েন্স নতুন জানলা খুলে দিচ্ছে। এরকমই একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল বাংলার নবজাগরণ। রামমোহন আমাদেরকে কুসংস্কারকে প্রশ্ন এবং প্রত্যাখ্যান করতে শেখালেন, সতীদাহের বিরুদ্ধে লড়লেন। বিদ্যাসাগর শেখালেন সবচেয়ে বড় শিক্ষা, যে সমাজের নিয়মের আগে কিন্তু মানুষ। নারী শিক্ষা আর বিধবা বিবাহের জন্য সমাজের জন্য লড়লেন, সমাজের সঙ্গে লড়লেন। এরপর বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সাহিত্য থেকে বিজ্ঞান, থট লিডারশিপ থেকে এন্টারপ্রেনার, সমস্ত দিকে বাংলা শুধু নিজে বদলায়নি, গোটা ভারতকে পথ দেখিয়েছিল। কিন্তু আজকে পশ্চিমবাংলার চ্যালেঞ্জটা পসিবলি আরও বড়, কারণ পৃথিবীটা অনেকটা এগিয়ে গেছে আর বাংলা বোধহয় দিনের পর দিন পিছিয়ে পড়েছে। যেমন ধরুন 1960-61-এ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান GDP ফ্রম বেঙ্গল ইউজ টু বি 10.5%। 2023-24-এ সেটা নেমে এসে দাঁড়িয়েছে 5.5%-এর মতো। যদি পার ক্যাপিটা ইনকামও ধরেন, ন্যাশনাল অ্যাভারেজের থেকে বেঙ্গলের অ্যাভারেজ প্রায় 30% বেশি ছিল 1960-61-এ। 23-24-এ সেটা এসে ন্যাশনাল অ্যাভারেজের থেকে 15% নিচে এসে গেছে। এরকম অসংখ্য স্ট্যাটিস্টিক্স আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো গত 1.5 দশকে বোধহয় পশ্চিমবাংলা তার সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। ইনভেস্টমেন্ট ইন ইন্ডাস্ট্রি, হেলথ সেক্টর, এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি প্রশাসনের উপর মানুষের ভরসা, প্রতিটি জায়গায় সমস্যা জমতে জমতে পাহাড় প্রমাণ হয়েছে। অথচ পশ্চিমবাংলায় ট্যালেন্টের অভাব ছিল না, কালচারের অভাব ছিল না। আমাদের জিওগ্রাফিক অ্যাডভান্টেজ কিন্তু বদলায়নি, কিন্তু বদলেছিল গভর্নেন্স। দুর্নীতি আর অরাজকতা বোধহয় পশ্চিমবাংলাকে অধঃপতনে শেষ ধাপে নিয়ে গেছে। আর আমার মনে হয় এটা কোনো ব্যক্তি বিশেষের মতামত নয়। 2026-এর জনাদেশ, 208টি সিটের জয় বোধহয় এই জনাদেশকেই পরিষ্কার করে দেখায়। ইন আ কর্পোরেট ওয়ার্ল্ড এই ধরনের সিচুয়েশনটাকে বলা হয় টার্ন অ্যারাউন্ড সিচুয়েশন। মানে একটা কোম্পানি ধরুন বছরের পর বছর লস করছে, প্রফিটেবিলিটি কোনো সম্ভাবনা নেই, রেভিনিউ নেমে যাচ্ছে, ভালো লোকেরা ছেড়ে চলে যাচ্ছে, ফাইন্যান্সেস আর ইন আ মেস। কোম্পানি হয় টার্ন অ্যারাউন্ড করতে হবে অথবা বন্ধ হয়ে যাবে। এইরকম সময় কোম্পানি একজন টার্ন অ্যারাউন্ড সিইওকে খোঁজে। সে প্রসেস সিস্টেম সমস্ত বদলায়, সমস্ত নিম্নমুখী গ্রাফগুলোকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করে, কোম্পানি টার্ন অ্যারাউন্ড করে। পশ্চিমবাংলার অবস্থাটা অনেকটা সেরকম। তবে একটা কর্পোরেট ওয়ার্ল্ড বন্ধ হলে, শাটডাউন হলে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কিছু লোক তার চাকরি হারায়, কিন্তু দেশকে তো বন্ধ করা যায় না। দেশ যদি টার্ন অ্যারাউন্ড না করে, তাহলে অর্থনীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মানুষের দুর্ভোগ
এবং হতাশা অনিশ্চয়তা বাড়তে থাকে। আর আমার মনে হয় আজকে পশ্চিমবাংলা শুধু অর্থনীতি নয়, পশ্চিমবাংলার বাঙালির বাঙালিয়ানাই এক অস্তিত্বের সংকটের মুখে। আমাদের কাছে এটা একটা পয়েন্ট অফ নো রিটার্ন। তাই শুভেন্দুবাবু, আপনি আজ পশ্চিমবাংলার শেষ আশা, শেষ ভরসা। আজ পশ্চিমবাংলা আপনার দিকে তাকিয়ে আছে এক নবজাগরণের নূতন অধ্যায় লেখার জন্য। হ্যাঁ, আমি জানি আপনি আমি কথাটা পছন্দ করেন না। আপনি টিম ওয়ার্কে বিশ্বাস করেন, এটা আপনার বড় মনের পরিচয়। কিন্তু আমরা এটাও জানি, the team is only as good as the leader. The leader leads and then the team can only build. শুভেন্দুবাবু, আমরা সবাই জানি ইতিহাস আপনি লিখবেনই। ইতিহাসের প্রথম অধ্যায়ে যে স্পিড, ডেডিকেশন, এফিসিয়েন্সি আর রেজাল্টস আপনি দেখিয়েছেন, তাতে বাঙালির আশা আরও বাড়িয়ে দিয়েছে। তাই নবজাগরণের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আশা প্রকাশ করছে, আশা দেখতে পাচ্ছি। তবে আমি মনে করি শুধু স্বপ্ন দেখলেই শিখরে পৌঁছানো যায় না। এই রিবিল্ডিং বাংলার কাজটা শুধু মুখ্যমন্ত্রীর নেতৃত্বের সরকারের নয়, প্রত্যেকটি মানুষকে পশ্চিমবাংলার কাঁধে কাঁধ লাগিয়ে এই জার্নিটায় অংশগ্রহণ করতে হবে। আর আমার মনে হয় একটা মাইন্ডসেট চেঞ্জের প্রয়োজন আছে। মাইন্ডসেট চেঞ্জটা হবে উই কান্ট থেকে ক্যান উই থেকে উই ক্যান, অ্যান্ড ফ্রম উই ক্যান উই উইল। অর্থাৎ এখনকার যে হতাশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখান থেকে সম্ভাবনা থেকে প্রত্যয় বা কনভিকশন, এবং সেই কনভিকশনকে কার্যে পরিণত করার দায়িত্ব প্রত্যেকটা বাঙালির। আমি আগেও বলেছি, আমার মনে হয় আমরা বাঙালিরা একটা সময় অ্যাসপিরেশন আর গ্রিড এটার মধ্যে গুলিয়ে ফেলেছিলাম। আমরা অ্যাসপিরেশনকে একটা গ্রিড ভেবে উচ্চাশা করতে ভুলে গিয়েছিলাম। কিন্তু গ্রিড ইজ ব্যাড, বাট অ্যাসপিরেশন ইজ হোয়াট ড্রাইভস পিপল, যেটা স্বপ্ন দেখতে সাহায্য করে। আর দুটো পার্থক্যটা আমার মতে হলো, যখন অ্যাসপিরেশনটা ইজ নট ব্যাকড বাই হার্ড ওয়ার্ক অ্যান্ড কম্পিটেন্স, মানে উচ্চাশা যদি যোগ্যতা আর কঠোর পরিশ্রম দিয়ে ব্যাক না হয়, ওটাকে লোভ বলে। আজকে বাঙালিদের উচ্চাশাটা জাগাতে হবে। শিক্ষা শুধু ডিগ্রি হলে হবে না, এমপ্লয়েবিলিটিতে কনভার্ট হতে হবে। আর ওয়াই অনলি জব সিকার? ওয়াই কান্ট বেঙ্গলি স্টার্ট বিকামিং জব প্রোভাইডার্স? সংস্কৃতি শুধু সেলিব্রেশন থাকলে হবে না, ক্রিয়েটিভ ইকোনমি এবং সফট পাওয়ারে কনভার্ট করতে হবে। এক কথায় বলতে গেলে বাঙালির গর্ব সমৃদ্ধিতে কনভার্ট হতে হবে। 100 দিনে ইতিহাস লেখা যায় না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার হাতের লেখাটা কিন্তু আমরা সবাই পরিষ্কার পড়তে পাচ্ছি। আসুন এবার মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুনে নিই ইতিহাস রচনার এই যাত্রায় আগামী পথটা উনি কেমনভাবে দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আরও একবার স্বাগত। জয় হিন্দ, বন্দে মাতরম।